প্রিয় সুধী, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা পৃথিবীর নানা প্রান্ত থেকে আমার অনুষ্ঠান দেখছেন। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা যারা বাংলাদেশ নিয়ে অনেক আশাবাদী ছিলেন 5 বছর আগে, 3 বছর আগে, ইভেন 2 বছর আগে, তারা সবাই এখন ভাবতে শুরু করেছেন যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সামাজিক যে নীতি এবং শৃঙ্খলাবোধ ছিল সেটা অলরেডি ভেঙে পড়েছে। মসজিদ, মক্তব, মাদ্রাসাগুলোতে বলৎকারের কর্মকাণ্ডটি কিভাবে চলছে সেটা আপনারা প্রতিদিনের নিউজ মিডিয়াতে, অনলাইন মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। লম্বা লম্বা টুপি, লম্বা লম্বা দাড়ি এবং লম্বা লম্বা পাঞ্জাবি পরে অথবা গোল টুপি পরে কেউ কেউ পাগড়ি রেখে যেভাবে এই শিশু বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করছে, আপনাদের শরীরের রুম খাড়া হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন সমাজ একটা নষ্ট লোকের হাতে পতিত হয়েছে। অর্থাৎ যাদের হাতে সমাজ পড়লে, যাদের হাতে রাষ্ট্র পড়লে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে একটা শৃঙ্খলাবোধ আসে, রাষ্ট্র বদলে যায়, সমাজ বদলে যায়। বদলটা 2 রকমের হয়, কেউ ফকির থেকে ধনী হয় আর কেউ ধনী থেকে ফকির হয়। একটা উন্নতি আর একটা অবনতি। বাংলাদেশের যে পরিবর্তন সেটা হচ্ছে অবনতির দিকে পরিবর্তন। আমরা অন্ধকার থেকে আলোর দিকে যাই, বাংলাদেশ যেতে শুরু করেছে আলো থেকে অন্ধকারের দিকে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের 2.5 লক্ষ নারীকে যারা দর্শন করেছে তারাই কিন্তু এখন বিভিন্ন মসজিদ, মক্তব, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানার দায়িত্বে আছে। নারী, শিশু এবং যুবতী কেউই কিন্তু তাদের বলৎকার এবং তাদের ধর্ষণের শিকার হওয়া থেকে রেহাই পাচ্ছেন না। প্রতিনিয়ত আপনারা দেখছেন পুলিশ গিয়ে এই বলৎকারকারীদের ধরছে। কোথায়? কাউকে ধরছে মসজিদে, কাউকে ধরছে মাদ্রাসায়। এই মাদ্রাসাগুলোকে অলিখিতভাবে হালাল পতিতালয়ে পরিণত করেছে এই 71-এর ঘাতক দালাল রাজাকার আলবদর আল শামস, শান্তি কমিটি, নেজায়ে ইসলামী এবং জামাতে ইসলামীর আদর্শিক পুত্ররা। তো এই যে সমাজটা একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে, আলো থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। 1971 সালে আপনারা যারা যুদ্ধ করেছেন বা আপনাদের যাদের বোঝার বয়স হয়েছে তারা অনেকেই দেখেছেন যে সমাজের দারিদ্র্যের গভীরতা, মানুষের জীবনের অসহায়ত্ব, শিক্ষা, চিকিৎসা, কমিউনিকেশন সব কিছুর অবস্থা খারাপ ছিল। গত 53-54 বছরে এই বাংলাদেশটি আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা করে সেই অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা করেছিল। 2024 সালের জুলাই মাসে এই সন্ত্রাসী গোষ্ঠী, 71-এর ঘাতক চক্র, 71-এর সাম্প্রদায়িক শক্তি, 71-এর পেয়ারে পাকিস্তানের শক্তি, বিদেশি টাকায় ডক্টর ইউনূসের মতো একজন বাটপারকে ভাড়া করে এই দেশটিকে আবার বিজ্ঞার সাজি হাতে দিয়ে অন্ধকারের দিকে রওনা করে দিয়েছে। এই যে অবস্থাটা কিভাবে দেখবেন? গতকাল দেখলাম যে আপনার বরিশালে একটা লোককে তার অফিসে ঢুকে 3-4 জন মিলে তার পিয়নের সামনে তাকে অন্ডকোষের মধ্যে চেপে ধরে হত্যা করার হুমকি দিয়ে 70 লাখ টাকার চেক নিয়ে গেল এবং আরও 6টি দলিলে স্বাক্ষর নিয়ে গেল, বিনা লিখিত দলিল। পরবর্তীতে সেখানে লিখে নেওয়া হবে এবং তাকে থানায় নিয়ে যাওয়া হলো সালিশ করার জন্য। থানার পুলিশ বললেন যে তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, আমরা কি সালিশ করব? থানাকে হুকুম দেওয়া হলো আমি এখন অভিযোগ দেব। খেয়াল করে দেখেন, রাষ্ট্রে কোনো একটা থানার কাজ কি? থানার কাজ হচ্ছে অপরাধীদেরকে ধরা, সালিশি করা থানার কাজ না। এই কাজের দায়িত্ব রাষ্ট্রের আইন যেখানে প্রয়োগ করা হয়, আদালত বিভাগ যেখানে রয়েছে সেখানে আপনি জানেন যে কোনো মামলায় আরবিট্রেশন, নেগোসিয়েশন, রিকনসিলিয়েশন এবং আপনার এই মেডিয়েশন নামে 4টা প্রসেস আছে। অর্থাৎ কোনো ব্যক্তি মামলায় না গিয়ে বা মামলা থাকা অবস্থায়ও
আউটসাইড কোর্টে সেটেলমেন্ট করার প্রসেস রয়েছে। কিন্তু এখানে কি হচ্ছে, লোকটাকে ধরে নিয়ে গেছে থানায়, মানুষ জীবন রক্ষার জন্য থানায় যায়, আর সেখানে তার জীবন সংহার করার জন্য তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি সংবাদ সম্মেলন করে বললেন, থানায় আমার কাছ থেকে যে 70 লাখের চেক নিয়েছে, আমার কাছ থেকে যে টিপসই নিয়েছে, বা আমার কাছ থেকে যে আমার সাইন নিয়েছে সাদা কাগজে অথবা স্টাম্প পেপারে, আমি সেটা বলতে পারিনি, কারণ আমার মনে হয়েছে এই থানায় আমাকে মব করে হত্যা করা হবে। তার মানে খেয়াল করে দেখেন, আপনার যে ভরসার জায়গা থানা পুলিশ, সেখানে এখন আর বাংলাদেশের মানুষের ভরসা পাওয়ার কোনো জায়গা নেই। মানুষ, ওই লোকটি কিন্তু আওয়ামী লীগের লোক এরকম কোনো তকমা তার ছিল না। খেয়াল করে দেখেন, সাধারণ মানুষের, আপনারা শুনেছেন না, দেবালয়ে যখন মানে শহরে যখন আগুন লাগে তখন দেবালয়ও রেহাই পায় না। শহরে আগুন লাগলে বাইতুল মোকাররমও লাগবে, ঢাকা বিভিন্ন মসজিদও লাগবে। কেন লাগবে? কারণ আগুন কারো চেহারা দেখে, মসজিদ দেখে, মক্তব দেখে লাগে না। এখন খেয়াল করে দেখেন, এই যে মানুষটি, থানায় নিয়ে তাকে সালিশ করার ব্যবস্থা করে দেওয়া হলো, পরবর্তীতে তিনি বাইরে এসে তার বন্ধুর সহযোগিতায় তিনি এটাকে পাবলিকের কাছে নিয়ে আসলেন। এখন পর্যন্ত এই কালপিটরা ধরা পড়েছে বলে আমরা শুনিনি। যদি ধরা পড়ে ভালো, ধরা পড়ুক, কিন্তু বিচার হবে কি না? তারা তো বিএনপির লোক, তারা ভাইয়া গ্রুপের লিমিটেডের, ভাইয়া গ্রুপ লিমিটেডের কর্পোরেশনের মালিকের স্বত্বাধিকারী এরা, তাদের কোনো বিচার নেই। তারা আইনের ঊর্ধ্বে, তারা বিচারের ঊর্ধ্বে, তারা যেটা বলে সেটাই আইন। তারা যারা হত্যা করতে চাইবে সেটাই হচ্ছে রাষ্ট্রের আইন। এই যে অবস্থা, এই অন্ধকারের দিকে চলে যাওয়া, হাজার হাজার বছর আগে সমাজ চলতো এইরকম অন্ধকার আইনে। সেখান থেকে আমরা বিধিবদ্ধ আইনে গিয়েছি, সংবিধানে গিয়েছি, সেখান থেকে আমাদেরকে আবার সেই হাজার হাজার বছর পুরনো অন্ধকার যুগের দিকে, টানেলের দিয়ে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। শুধু কি তাই? আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের বিচারালয়ে বিচারকেরা কাউকে জামিন দিতে চায় না, বিচারকেরা কারো মামলা নিতে চায় না। কেন নিতে চায় না? কারণ যদি বাইয়া গ্রুপ অফ লিমিটেডের কোম্পানিরা যদি খুশি না হয়, বাইয়া গ্রুপ অফ কোম্পানি যদি তাদের উপরে চড়াও হয়, তাহলে কালকে তার চাকরি নেই। তিনি তো আর কোটি কোটি টাকার মালিক না, সন্তান নিয়ে, বউ নিয়ে, বাচ্চা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবেন? সমাজের এহেন দুরবস্থা দেখে এখনও যারা ভাবছেন দুদিন পরে সোনার কাঠি, রূপার কাঠি নিয়ে কেউ এসে আপনাকে স্বর্গে নিয়ে যাবে, সেই চিন্তা থেকে বেরিয়ে আসুন। আমাদের সবচাইতে বন্ধু রাষ্ট্র যাদেরকে বলে, তার মধ্যে জাপান হচ্ছে সবচাইতে আমাদের ঘনিষ্ঠতম বন্ধু। কারণ বাংলাদেশে এ যাবৎকালে যত বড় বড় প্রতিষ্ঠান হয়েছে, যত বড় বড় কারখানা হয়েছে, বা যত বড় বড় সরকারি কর্মযোগ্য হয়েছে, তার বড় ডোনারদের একজন ছিল জাপান। এবং জাপান সবচাইতে কম সুদে আমাদেরকে লোন দিয়েছে। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সুদের হার হচ্ছে 28 থেকে 29% টোটাল, টপ টু বটম যদি আপনি হিসেব করে দেখেন। আর জাপানের যে ঋণ, সেই ঋণের সুদ হচ্ছে 1.57%, অর্থাৎ 2%-এরও নিচে। খেয়াল করে দেখেন, সেই জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন আর ভালো যাচ্ছে না। কেন যাচ্ছে না? বাংলাদেশ আমেরিকার সাথে নাকে খত দিয়েছে, চীনের সাথে বেরার চেষ্টা করতেছে, জাপানকে এখন আর গুরুত্ব দিচ্ছে না। যার কারণে জাপান সরকার আস্তে 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 বাংলাদেশকে তাদের শত্রু রাষ্ট্রের তালিকায়, অথবা বন্ধু নয় এমন রাষ্ট্রের তালিকায় নিয়ে যাচ্ছে। এবং জাপানের যে উন্নয়ন কর্মকাণ্ডে যে সহযোগিতা, সেই সহযোগিতা আস্তে আস্তে সংকুচিত করে নিয়ে এসছে। তারপরে আসেন ভারত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। এই রাষ্ট্রের জন্মের সাথে যাদের সরাসরি জড়িত থাকার ইতিহাস, যাদের সরাসরি জড়িত থাকার ইতিহাসটি এখনো জল জ্বলে, তাদের সাথে আমরা একটা বৈরী সম্পর্কে গিয়েছি এবং তাদেরকে প্রতিনিয়ত গালি দিচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায়ের লোক এখন কথা বলতে সাহস পাচ্ছে না। সংখ্যালঘু সম্প্রদায়ের নামে আমরা দেখেছি যে একটা হিন্দু ধরো, সকাল বিকাল নাস্তা করো, এই রকম স্লোগান দিচ্ছে মৌলবাদী গোষ্ঠী।
এখন মৌলবাদী গোষ্ঠী যদি এইরকম স্লোগান দেয়, মৌলবাদী গোষ্ঠী যদি বাংলাদেশে বলৎকার চালায়, বিএনপির তাতে দোষ কি? আসলে বাংলাদেশে মৌলবাদী শক্তি আর বিএনপির মধ্যে কোনো তফাৎ আমরা খুঁজে পাই না, আপনিও পাবেন না যদি একটু ইতিহাসের দিকে তাকান। কিভাবে তাকাবেন? বাংলাদেশ যখন 1971 সালে ধর্মভিত্তিক রাষ্ট্র থেকে বেরিয়ে এসে মানুষভিত্তিক, মানবতাভিত্তিক, সভ্যতাভিত্তিক এবং সংস্কৃতিভিত্তিক, জাতিভিত্তিক একটি রাষ্ট্রের দিকে রওনা দেয়, তখন কিন্তু ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া পাকিস্তানের মাথায় আমরা লাথি মেরেছিলাম। সেই অসাম্প্রদায়িক চেতনায় মানুষভিত্তিক সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা এবং আদর্শ ভিত্তিক যে রাজনীতি, আমরা রাজনীতির ভিত্তিতে যে দেশ করেছিলাম, সেই বাংলাদেশে ধর্মের ভিত্তিতে রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল 1972 সালের সংবিধানে। সেই সংবিধানকে কচুকাটা করে এই তারেক জিয়ার বাবা জিয়াউর রহমান বাংলাদেশে আবার এই ধর্মভিত্তিক রাজনীতি চালু করে, এই মৌলানাদের হুক্কা হুয়া চালু করে। এবং এই চালু করার মধ্যে দিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত, আল বদর, আল শাম, রাজাকার এবং শান্তি বাহিনী, মুসলিম লীগ এবং নেজাম ইসলামী আবার বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে চাঙ্গা হয়ে ওঠে এবং এরা বিএনপির বি টিম হিসেবে কাজ করে। বিএনপি কিভাবে সন্ত্রাসী খুনিদেরকে দলে ভিড়িয়ে কিভাবে নিজের শক্তি বৃদ্ধি করেছে তার ছোট্ট আরেকটি উদাহরণ দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন তখন মনিরুল হক চৌধুরী, এখন কুমিল্লা 6 আসনের এমপি। এই বড় দাড়ি দেখেছেন, ও যে আকাশ বাতাস কাঁপানো এক মহিলা ছিল, ওই মহিলার বাবা মনিরুল হক চৌধুরী। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, আর সেক্রেটারি যিনি ছিলেন তিনি নাম ছিলেন শফিউল আলম প্রধান। ওই টুকুর খালতো ভাই। কোন টুকু? বিএনপির এখন যে জ্বালানি মন্ত্রী আছে ইকবাল হাসান মাহমুদ টুকু, তার খালতো ভাই। তিনি ছিলেন ছাত্রলীগের সেক্রেটারি। সেই সেক্রেটারি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7টি খুনের মামলা, মানে সরাসরি গুলি করে খুন করার চাক্ষুষ সাক্ষী ছিল। তারপরে তার বঙ্গবন্ধুর আমলে 1973 বা 74 সালে তার বিচার হয়। বিচারে তার ফাঁসির রায় হয়। এই ফাঁসির আসামি বঙ্গবন্ধুকে হত্যা করার পর জেলখানা থেকে বের করে এনে শফিউল আলম প্রধানকে জিয়াউর রহমান জাকপা নামে একটি দল করেছিলেন, যেটা বিএনপির পকেটে থেকেছে সারা জিন্দিগিবার। এবং জামায়াতে ইসলামী, বিএনপি এইবারের আগে 2 বার সরকার গঠন করেছিল। একবার 1991 সালে, সেই সময়ও বিএনপি দল গঠন করেছিল জামাতের সমর্থন নিয়ে, অর্থাৎ সরকারে 151 আসন বিএনপি পায়নি, জামাত সমর্থন দেওয়াতে 151 হয়েছে। আবার 2001 সালে জামাতকে কোয়ালিশন সরকার গঠন করেছে জামাতকে নিয়ে বিএনপিতে জামাতের 2 জন মন্ত্রীও ছিল, আলী আহসান মুজাহিদ এবং নিজামী, যে 2 জন অলরেডি ফাঁসির দড়ি নিয়ে প্রমাণ করেছেন যে 1971 সালে তারা ঘাতক ছিলেন, সেটি বলেছে বাংলাদেশের কোর্ট। তাহলে খেয়াল করে দেখেন, এখনও বিএনপি জামাত মিলে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে এরা একটা যৌথ প্রযোজনার একটি সরকার চলছে, যেখানে সরকারি দল বিরোধী দলের আলাদা কোনো অস্তিত্ব নেই, তারা একই বৃন্তে 2টি ফুল। এই জন্য বলছি যে বাংলাদেশের মৌলবাদী চেতনা, মৌলবাদী চিন্তার বিকাশ এবং এটার জন্ম এই 1971 সাল পরবর্তীতে বিএনপির মাধ্যমে হয়েছে। এখনও আপনি বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে, আপনি যে গ্রামে বড় হয়েছেন, যে এলাকায় বড় হয়েছেন, সেখানে দেখবেন বিএনপির লোকদের মধ্যে আর জামাতের লোকদের মধ্যে খুব একটা তফাৎ নাই। তাদের আত্মীয়তা, তাদের সখ্যতা, তাদের বেআইন, তাদের ব্যবসা বাণিজ্য ওদের সাথেই কিন্তু মিলেটিলে হয়। কেন হয়? কারণ বিএনপি জানে অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সাংস্কৃতিক ধারাবাহিকতা, বাঙালি সংস্কৃতি 1930-এর দশক থেকে আজকে পর্যন্ত যেই গ্রুপটি পরিচালনা করে, তারা আগে আওয়ামী লীগ ছিল না, কিন্তু 1949 সালের পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ, 54-55 সালে এসে আওয়ামী লীগ এবং অদ্যবধি আওয়ামী লীগের হাতেই কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের চারিগান, আমাদের সারিগান, আমাদের মুর্শিদি, মারপতি, রামপ্রসাদী, কীর্তন, আমাদের গজল, আমাদের হামদ এবং নাত, যত কিছু বলেন সব কিছুর ধারক বাহক
এই বাংলার সংস্কৃতির যে বলয়টা সেটা আওয়ামী লীগের হাতেই সবসময় ছিল। এই বাংলাদেশে যত রকমের সাংস্কৃতিক আন্দোলন হয়েছে, প্রগতিশীল আন্দোলন হয়েছে, আওয়ামী লীগ নামক বটবৃক্ষের ছায়ার নিচে থেকেই হয়েছে। এখন আওয়ামী লীগ যখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে, সন্ত্রাস দিয়ে, চাঁদাবাজ দিয়ে এই আওয়ামী লীগকে যখন গড় ছাড়া, রাষ্ট্র ছাড়া এবং সমাজ ছাড়া করার চেষ্টা চলছে, তাহলে আপনি বুঝতেই পারেন এই সমাজে সংস্কৃতি থাকবে না, এই সমাজে ইতিহাসের ধারাবাহিকতা থাকবে না, এই সমাজে বাঙালির হাজার বছরের লালিত যে স্বপ্ন, সেই স্বপ্নও থাকবে না। এই মৌলবাদী গোষ্ঠীর সাথে তারেক জিয়ার দিনে দিনে ক্ষণে ক্ষণে মিছিল মিটিংয়ের মাধ্যমে আস্তে আস্তে করে এই রাষ্ট্রটাকে আল কায়দা জঙ্গি এবং তালেবানি জঙ্গি, আল শাবাব জঙ্গি, আইএস জঙ্গি এবং এই রকমের জঙ্গি যারা আছে পৃথিবীতে, এই বাংলাদেশটা এখন হয়ে গেছে তাদের একটা হাব। এখানে ট্রেনিং হবে, এখানে এদের মহড়া হবে এবং এখান থেকেই তারা এই স্লটারিং কর্মকাণ্ডটা শুরু করবে। আপনারা দেখছেন এই যে মসজিদগুলাতে, মক্তবগুলাতে, মাদ্রাসাগুলাতে যেই পরিমাণে বলাৎকার প্রতিদিন হচ্ছে, মানুষের হাতে ধরা পড়ছে, আপনারা কি কোনো মৌলানা গোষ্ঠীকে বাইতুল মোকাররমে যারা পৃথিবীর কোনো দেশে যদি একটু জোরে বায়ুও ত্যাগ করে তারপরেও একটা মিছিল করে এই শুক্রবারে জুমার নামাজের পরে, আপনি কি দেখেছেন এই মৌলবাদী গোষ্ঠীরা যে এইভাবে ধর্ষণ করছে? অলরেডি 500টার উপরে বাচ্চা ধর্ষণের ঘটনা সরকারিভাবে প্রমাণিত। আপনি কি এখনো কখনো দেখেছেন আপনার গ্রামে, আপনার শহরে, আপনার থানায়, আপনার মহকুমায় কখনো কোনো মৌলবাদী এই গোষ্ঠীরা যারা এই ইসলামের দ্বারক এবং বাহক নিজেদেরকে মনে করে, তারা কি কোনো মিছিল মিটিং, তারা কোনো প্রতিবাদ করেছে, কোনো মানববন্ধন করেছে অথবা কোনো অনশন কর্মসূচি করেছে? করেনি।